নমস্কার। আজকের আলোচনায় আমরা মাল্টিন্যাশনাল কর্পোরেশন বা এমএনসি নিয়ে একটু গভীরে যাব। বিশেষ করে ভারতের প্রেক্ষিতে তাদের ভূমিকাটা ঠিক কি সেটা বোঝার চেষ্টা করব। হ্যাঁ, আর আমাদের আলোচনার ভিত্তি হবে নিপ্পন ইন্ডিয়া এমএনসি ফান্ড সম্পর্কিত কিছু তথ্য। ঠিক, এর মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে এই ফান্ড বা এই ধরনের প্রেক্ষাপটে এমএনসি বলতে ঠিক কি বোঝায়, আর এখন এই সময়ে কেনই বা এরা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অবশ্যই, চলুন শুরু করা যাক সংজ্ঞাটা দিয়ে। এই ফান্ডটার মানদণ্ড অনুযায়ী এমএনসি কাকে বলছে। প্রথমত ধরুন, কোনো ভারতীয় কোম্পানি যেখানে বিদেশি প্রমোটারের শেয়ার হোল্ডিং বা ভোটাধিকার 50%-এর বেশি। আচ্ছা, মালিকানার একটা বড় অংশ বিদেশিদের হাতে। একদম। দ্বিতীয়ত ধরুন কোনো জয়েন্ট ভেঞ্চার বা জেভি, একটা ভারতীয় আর একটা বিদেশি কোম্পানি মিলে তৈরি হয়েছে, আর সেখানে বিদেশি অংশীদারের শেয়ার 26%-এর বেশি, সেটাও এমএনসি। ইন্টারেস্টিং। তার শুধু 100% বিদেশি মালিকানা নয়? না, আরও আছে। ধরুন কোনো ভারতীয় কোম্পানি যার ব্যবসার টার্নওভার বা রেভিনিউ বা মোট সম্পদ তার 50%-এর বেশি আসছে ভারতের বাইরে থেকে। ওহ আচ্ছা, ব্যবসাটা মূলত আন্তর্জাতিক। ঠিক। আর চতুর্থ আরেকটা ক্যাটাগরিও আছে। কোনো কোম্পানি যদি একাধিক দেশে কাজ করে আর তার রেভিনিউ বা অ্যাসেটের 50%-এর বেশি সেই অন্য দেশগুলো থেকে আসে, যে দেশে রেজিস্টার্ড সেই দেশটা বাদ দিয়ে। বেশ কয়েকটি শর্ত তাহলে। উদাহরণ হিসেবে কাদের নাম ভাবা যেতে পারে, শুধু বোঝার জন্য? হ্যাঁ, ধরুন অ্যাবট ইন্ডিয়া বা বোশ লিমিটেড, হিন্দুস্তান ইউনিলিভার, নেসলে ইন্ডিয়া, সিমেন্স লিমিটেড, এই ধরনের কোম্পানিগুলো। তবে আবারও বলছি, এগুলো কিন্তু শুধু উদাহরণ, কোনো সুপারিশ নয়। অবশ্যই। এই সংজ্ঞাগুলো থেকে একটা জিনিস স্পষ্ট হচ্ছে যে শুধু ভারতে ব্যবসা করা বিদেশি কোম্পানি নয়, ভারত থেকে যারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে সেই ভারতীয় এমএনসিগুলো এর আওতায় আসছে। একদম ঠিক। এটাই আলোচনার প্রেক্ষাপটটাকে বেশ খানিকটা বড় করে দেয়। বেশ আকর্ষণীয়। এবার তাহলে আসি সেই প্রশ্নটায়, এখন কেন এই সময়ে দাঁড়িয়ে এমএনসিগুলো হঠাৎ এত প্রাসঙ্গিক হয়ে উঠল কেন? এর পেছনে আসলে বেশ কয়েকটা কারণ একসাথে কাজ করছে। প্রথম কারণটা বেশ বড়। সেটা হলো ভারতের একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব, বিশ্বমানের উৎপাদন কেন্দ্র হিসাবে উঠে আসার সম্ভাবনা। হ্যাঁ, মেক ইন ইন্ডিয়া বা পিএলআই স্কিমগুলোর কথা তো শুনছি। ঠিক। এই প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ বা পিএলআই স্কিমগুলো কিন্তু উৎপাদন বাড়ানোর জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। এটা একটা বড় কারণ। তার পরিকাঠামো তৈরি হচ্ছে। এর সাথে কি প্রযুক্তিরও কোনো ভূমিকা আছে? ডিজিটালাইজেশন? অবশ্যই আছে। ভারতের ডিজিটাল পরিকাঠামো, যাকে বলে জ্যাম ট্রিনিটি, জনধন অ্যাকাউন্ট, আধার আর মোবাইল ফোন, এটা একটা বিরাট পরিবর্তন এনেছে। আচ্ছা। এর ফলে দেশের বিশাল কর্মক্ষম জনসংখ্যার অর্থনীতিতে যুক্ত হওয়াটা অনেক সহজ হয়েছে। আর আর্থিক অন্তর্ভুক্তিকরণ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, সেটাও খুব দ্রুত বাড়ছে। যেমন ধরুন, একটা অনুমান যে মার্চ 2025-এর মধ্যে দেশের 80% প্রাপ্তবয়স্ক মানুষের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে। ভাবুন, 10 বছর আগেও এটা কত কম ছিল। তার মানুষের হাতে টাকা আসছে, ব্যাংকিং ব্যবস্থার মধ্যে আসছে। হ্যাঁ, আর তার সাথে আয়ও বাড়ছে। ফলে সাধারণ জিনিসের পাশাপাশি মানুষ একটু ভালো মানের প্রিমিয়াম পণ্যের দিকে ঝুঁকছে। ডিসক্রিশনারি স্পেন্ডিং বাড়ছে। এই যেমন দামি ফোন বা ব্র্যান্ডেড পোশাক, এগুলো? হ্যাঁ, অনেকটা তাই। জীবনযাত্রার মান বদলাচ্ছে। আর এর সাথে যোগ হয়েছে অর্থনীতির ফর্মালাইজেশন। জিএসটি, ইউপিআই, এগুলোর প্রভাব? একদম। জিএসটি ব্যবসাগুলোকে একটা কাঠামোর মধ্যে আনছে, ইউপিআই লেনদেনকে সহজ আর স্বচ্ছ করে তুলেছে। এই সব মিলিয়ে কিন্তু এমএনসিগুলির জন্য ভারতে একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে। বোঝা গেল। তাহলে এই সুযোগগুলোর উপর ভিত্তি করে যদি দেখি, বিনিয়োগের মূল ক্ষেত্র বা থিম কোনগুলো হতে পারে? দেখুন, দুটো প্রধান ধারা দেখা যাচ্ছে। এক, সেই সব গ্লোবাল এমএনসি যারা ভারতে তাদের ব্যবসার সুযোগটা কাজে লাগাতে চাইছে। আর দুই, সেই সব ভারতীয় সংস্থা যারা ক্রমশ বিশ্ববাজারে নিজেদের মেলে ধরছে, গ্লোবালি এক্সপ্যান্ড করছে। আর থিম হিসাবে যদি বলি, কোন কোন সেক্টর? ম্যানুফ্যাকচারিং তো একটা বড় থিম বটেই। যেমন ধরুন ইলেকট্রনিক্স, মূলধনী পণ্য বা ক্যাপিটাল গুডস, ওষুধ অর্থাৎ ফার্মা, কেমিক্যালস, এইগুলো।
আর ভোগ বা কনজাম্পশন ওটা তো থাকবেই মনে হয়। অবশ্যই মানুষের জীবনযাত্রার পরিবর্তন, শখ বা পছন্দের জিনিসের উপর খরচ বৃদ্ধি, যাকে বলে ডিসক্রিশনারি স্পেন্ডিং, আর স্থানীয় বাজারে চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করা, এই সব কিছুই গুরুত্বপূর্ণ। ইনোভেশন বা উদ্ভাবনের কথাও আসছে। হ্যাঁ, ভারত তো এখন স্টার্টআপের একটা বড় হাব। আউটসোর্সিংয়ের সুযোগ বাড়ছে, বিশেষ করে ফার্মার রিসার্চ, এআই, নলেজ প্রসেস আউটসোর্সিং বা কেপিও, এইসব ক্ষেত্রে। আর রপ্তানি? রপ্তানিও একটা বড় ক্ষেত্র, যেমন গাড়ির যন্ত্রাংশ, ফার্মা, কেমিক্যালস, আইটি পরিষেবা, এগুলো তো চলছেই। এই পুরো প্রেক্ষাপটটাতে তাহলে নিপ্পন ইন্ডিয়া এমএনসি ফান্ডের মতো উদ্যোগগুলো আসছে। এই ফান্ডটার কৌশল বা বৈশিষ্ট্যগুলো যদি একটু সংক্ষেপে বলেন। অবশ্যই। এই ফান্ডটা মূলত সেই সব এমএনসিকে টার্গেট করছে যাদের দ্রুত ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা আছে, মানে হাই গ্রোথ পোটেনশিয়াল, যারা নিজেদের ক্ষেত্রে বিশ্বব্যাপী পরিচিত লিডার, আর যাদের আর্থিক অবস্থা বেশ মজবুত, বিশেষ করে ঋণের বোঝা কম, মানে স্ট্রং ব্যালেন্স শিট। আচ্ছা, আর স্টক বাছাই করার পদ্ধতিটা কীরকম? এরা মূলত বটম আপ পদ্ধতি ফলো করে, মানে আগে কোম্পানি দেখে, তার গুণমান বিচার করে, তারপর স্টকে বিনিয়োগ করে। আর একটা নীতি হলো গার্প, গ্রোথ অ্যাট আ রিজনেবল প্রাইস, মানে ভালো গ্রোথ স্টক কিনবে কিন্তু যুক্তিসঙ্গত দামে। বেশ, এই ফান্ডটা সম্পর্কে আর কিছু জানার মতো তথ্য, যেমন ধরুন এটা কবে আসছে বা বিনিয়োগের পরিমাণ। ফান্ডটার পুরো নাম নিপ্পন ইন্ডিয়া এমএনসি ফান্ড। এটা একটা ওপেন এন্ডেড ইকুইটি স্কিম, মানে যখন খুশি ঢোকা বা বেরোনো যাবে। হ্যাঁ, নির্দিষ্ট নিয়ম মেনে। এটা মূলত এমএনসি থিমের ওপর ফোকাস করা। এর নিউ ফান্ড অফার বা এনএফও পিরিয়ড হল 2রা জুলাই 2025 থেকে 16ই জুলাই 2025 পর্যন্ত। আর ন্যূনতম বিনিয়োগ? একদম শুরুতে ন্যূনতম 500 টাকা দিয়ে আবেদন করা যাবে, তারপর 100 টাকার গুণিতকে অতিরিক্ত বিনিয়োগ করা যাবে। এর পারফরমেন্স বোঝার জন্য কোনো বেঞ্চমার্ক আছে? আর মূল লক্ষ্যটা কি? হ্যাঁ, এর বেঞ্চমার্ক হল নিফটি এমএনসি টিআরআই, নিফটি এমএনসি টোটাল রিটার্ন ইন্ডেক্স। আর মূল উদ্দেশ্য হল দীর্ঘমেয়াদের মূলধন বৃদ্ধি করা। কিভাবে? মূলত এমএনসিগুলির ইকুইটি বা শেয়ার এবং ইকুইটি সম্পর্কিত অন্যান্য ইনস্ট্রুমেন্টে বিনিয়োগের মাধ্যমে। অ্যাসেট অ্যালোকেশন বা কোথায় কতটা বিনিয়োগ করবে সে ব্যাপারে কিছু বলা আছে? হ্যাঁ, একটা সম্ভাব্য বন্টনের কথা বলা আছে, যেমন প্রায় 80 থেকে 100% থাকবে এমএনসি ইকুইটিতে, বাকিটা মানে 0 থেকে 20% অন্যান্য ইকুইটি অথবা ডেট মানে ঋণপত্র ও মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে থাকতে পারে। তাহলে আজকের এই আলোচনায় আমরা এমএনসির একটা নির্দিষ্ট সংজ্ঞা পেলাম, ভারতে তাদের বর্তমান প্রাসঙ্গিকতার কারণগুলো বোঝার চেষ্টা করলাম, আর নিপ্পন ইন্ডিয়া এমএনসি ফান্ডের কৌশল ও কিছু প্রাথমিক বৈশিষ্ট্য সম্পর্কেও জানলাম। হ্যাঁ, মোটামুটি এই নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই দিকগুলোই উঠে এলো। সব শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। একদিকে বিশ্বজুড়ে যোগাযোগ বাড়ছে, কানেক্টিভিটি বাড়ছে, অন্যদিকে স্থানীয় বাজারও খুব শক্তিশালী হচ্ছে। এই পরিস্থিতিতে যে সংস্থাগুলো ভারতে আসছে বা ভারত থেকে বিশ্বে ছড়িয়ে পড়ছে, তাদের জন্য পরবর্তী বড় সুযোগ বা চ্যালেঞ্জ কী হতে পারে বলে আপনার মনে হয়? এটা একটা ভালো প্রশ্ন। তবে আলোচনা শেষ করার আগে বিধিবদ্ধ সতর্কীকরণটা মনে করিয়ে দেওয়া দরকার। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ কিন্তু বাজারগত ঝুঁকি সাপেক্ষ। স্কিম সম্পর্কিত সমস্ত নথি সাবধানে পড়ে নেওয়া উচিত। অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।